চলক এক্সের যে কোনো নির্দিষ্ট মান এ এর জন্য পি অফ এক্সের যে মান পাওয়া যায় তাকে পি এ দ্বারা নির্দেশ করা হয়। হ্যাঁ, এটাও তোমাদের না বোঝার তেমন কিছু নাই। এখানে এক্সের পরিবর্তে যদি তুমি এ বসিয়ে দাও তাহলে এখানেও এক্সের পরিবর্তে এ বসাতে হবে, এখানেও এক্সের পরিবর্তে এ বসাতে হবে। অর্থাৎ এখানে যে সমীকরণটা আমরা নিয়েছিলাম পি অফ এক্স যদি এটা হয়, পি অফ এক্স যদি এটা হয় তাহলে পি অফ এ হবে, এখানে আমাদের 2x স্কোয়ার, এটা হয়ে যাবে 2a স্কোয়ার মাইনাসের 3x হয়ে যাবে 3a প্লাসের 1। অর্থাৎ পি অফ এক্সের জায়গাতে যদি আমি এ বসাই দিই তাহলে এটা হবে আমার সেই সমীকরণ। এখন আসে একক কাজ দ্বিতীয়টাতে কী বলা আছে আমরা দেখি। যদি পি অফ এক্স ইকুয়াল টু এত হয় তাহলে পি অফ 0, পি অফ 1, পি অফ -1, পি অফ 2, পি অফ হাফের মান নির্ণয় করো। আচ্ছা, যদি পি অফ এক্স ইকুয়াল টু 5x³ - 3x + 1 হয় তাহলে আমাদের এই মানগুলোকে বের করতে হবে। প্রথমে আসো আমরা পি অফ 0 বের করি। পি অফ 0 মানে হচ্ছে পি, এখানে এক্সের পরিবর্তে বসায় দিতে হবে কত, 0। এখানে যদি এক্সের জায়গাতে আমি 0 বসায় দিই, এখানেও 0, এখানেও 0, তাহলে 5 × 0³ - 3 × 0 + 1, এটাকে ক্যালকুলেশন করলে আমার আনসার হবে কত, 1। অর্থাৎ আমরা এখানে পি অফ 0 এর মান কত পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম। এবার আসলে আমরা পি অফ 1 এর মানটা বের করি। তাহলে এখানে আছে পি অফ 1, এখানে ব্র্যাকেটে 1, অর্থাৎ এক্সের পরিবর্তে আমি কত বসাইতেছি, 1। তাহলে এখানে আমার হবে 5 × এখানে এক্সের জায়গাতে 1 বসাও, তাহলে 1³ - 3 × এখানেও এক্সের জায়গাতে কত, 1 + 1, এটা ক্যালকুলেশন করলে হবে 5 - 3 + 1 = 3। এটা হচ্ছে আমাদের পি অফ 1 এর মান। ঠিক একইভাবে তোমরা এখানে -1, 2 বসালে কিন্তু এই -1 এবং 2 এর মানটাও কিন্তু চলে আসবে। তাহলে পি অফ হাফের মানটা কীভাবে হবে, একদম সেম প্রসেস। পি অফ হাফ ইকুয়াল টু, এখানে এক্সের পরিবর্তে আমি নিলাম কত, হাফ, তাহলে এখানে 5, এক্সের পরিবর্তে লিখতে হবে কত, হাফ, এখানেও এক্সের পরিবর্তে লিখতে হবে কত, হাফ + 1। এখন এটাকে ক্যালকুলেশন করলে আমাদের যে রেজাল্ট আসবে সেটাই কিন্তু হইতেছে পি অফ হাফের আনসার। এগুলো আশা করি তেমন কঠিন না, তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করলে কিন্তু খুব ইজিলি এগুলো করে ফেলতে পারবা। তারপরে আসো আমাদের যে দলগত একটা কাজ এখানে দেওয়া আছে সেটা তোমরা কিভাবে করবে। এই দলগত কাজের মধ্যে তোমাদের দেখো 1, 2, 3, 4 চারটা প্রশ্ন দেওয়া আছে। এটা হচ্ছে এক চলক, এক চলক, এক চলক, এক চলক, সবগুলাই এক চলক, বিভিন্ন পদ, বিভিন্ন পদ, সবগুলাই বিভিন্ন পদ। তাহলে ডিফারেন্সটা হইতেছে জাস্ট এই জায়গাতে একঘাত বহুপদী রাশি, দ্বিঘাত বহুপদী রাশি, ত্রিঘাত, চতুর্ঘাত বহুপদী রাশি। অর্থাৎ এক চলক বিশিষ্ট বিভিন্ন পদের একঘাত, দ্বিঘাত, ত্রিঘাত এবং চতুর্ঘাত বহুপদী রাশি তোমাদেরকে লিখতে হবে এবং সর্বাধিক তোমরা কতটা লিখতে পারবা সেটা কিন্তু এখানে বলতে হবে। তাহলে আমরা প্রথমে দেখো, আমরা এখানে যদি শুরু করি, এক চলক বিশিষ্ট, আমাদের শর্ত হইতেছে একটা চলক হইতে হবে, আমাদের শর্ত হইতেছে একটা চলক হইতে হবে, ঘাত হইতে হবে কত, ঘাত, ঘাত একবার হবে, এক ঘাত বিশিষ্ট, দুই ঘাত বিশিষ্ট, ত্রিঘাত বিশিষ্ট, চতুর্ঘাত বিশিষ্ট, এগুলো হইতে হবে। তাহলে এক চলক বিশিষ্ট এক ঘাত আমি প্রথমে করি, আমি জাস্ট একটা এখানে এক্স লিখলাম, এটা হলো এক চলক বিশিষ্ট এক ঘাত সমীকরণ। অথবা আমি যদি এখানে লিখি x + 2, এটাও কিন্তু এক চলক বিশিষ্ট এক ঘাত সমীকরণ, কারণ এখানে x এর পাওয়ার হইতেছে 1। তাহলে আমি জাস্ট এখানে লিখলাম একটা x আর x + 2, x এবং x + 2, আমি শুধু x লিখলাম। তোমরা যদি কেউ 5x, 6x, 3x, 2x লিখো কোনো প্রবলেম নাই। 2 এর পরিবর্তে যদি -2, +5, +6 মানে যাই লিখো কোনো প্রবলেম নাই। অর্থাৎ তুমি যাই লিখো না কেন তুমি কয়টা লিখতে পারবা, এখানে একটা, এখানে একটা, মাত্র তুমি 2টা লিখতে পারবা। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এক চলক বিশিষ্ট এক ঘাত সমীকরণ আমরা সর্বাধিক কয়টা লিখতে পারি, 2টা লিখতে পারি। আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম নাই। এক চলক বিশিষ্ট এক ঘাত সমীকরণ আমরা সর্বাধিক কয়টা লিখতে পারি, 2টা লিখতে পারি। এবার আমরা দেখি এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা কয়টা লিখতে পারবো। তাহলে যদি এক চলক বিশিষ্ট যদি দ্বিঘাত সমীকরণ হয়, তোমাকে অবশ্যই দ্বিঘাত সমীকরণের জন্য একটা x² দিতে হবে।
দিলাম একটা এক্স স্কোয়ার, এরপর তুমি কি লিখতে পারো, প্লাসের ধরে আমি 3x দিলাম, প্লাসের 2 দিলাম, এইভাবে লিখতে পারি। অথবা তুমি চাইলে 5x স্কোয়ার মাইনাসের 4x মাইনাসের 3 মাইনাসের 2, অর্থাৎ তুমি যাই লিখো না কেন প্রথমে একটা এক্স স্কোয়ার রাখতেই হবে, তাহলে সে দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। তো এইভাবে আমি লিখতে পারি। এরপরে আমি এইভাবেও লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 3x। আমি 2কে লিখলাম না, 2 লিখলাম না মানে 2 এর পরিবর্তে আমি এখানে 0 লিখলাম, একই তো কথা। আচ্ছা, এরপরে আমি যে কাজটা করতে পারি সেটা হলো এখানে 3 এর জায়গাতে যদি আমি 0 বসায় দিই, এখানে এক্সের পরিবর্তে যদি আমি সহগটাকে 0 রাখি তাহলে এক্স স্কোয়ার প্লাস 0 হবে, অর্থাৎ শুধু এক্স স্কোয়ার হবে। ভালো করে খেয়াল করো তো, আমি এটাকে এক্স স্কোয়ার দিয়ে লিখলাম, তোমরা চাইলে 2x স্কোয়ার 3x স্কোয়ার 5x স্কোয়ার যে কোনোভাবে লিখতে পারো, কোনো প্রবলেম নেই। অর্থাৎ আমি দ্বিঘাত বিশিষ্ট যতগুলা এক চলকের সমীকরণ আছে আমি কয়টা লিখতে পারলাম দেখো, এখানে একটা এখানে একটা এখানে একটা, অর্থাৎ মোট 3টা। তাহলে সর্বাধিক আমি কয়টা লিখতে পারলাম, 3টি। সর্বাধিক আমি 3টে লিখতে পারলাম। এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ আমি লিখতে পারলাম সর্বাধিক 2টা। এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমি লিখতে পারলাম কয়টা, 3টা। এবার আসলে এক চলক বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ আমরা কয়টা লিখতে পারি। তাহলে ত্রিঘাত সমীকরণ লেখার জন্য অবশ্যই আমাকে প্রথমে একটা এক্স কিউব এখানে দিতে হবে। এরপর ওই যে বহুপদীর নিয়ম অনুসারে পাওয়ার 1 করে কমে, তাহলে এখানে হবে একটা এক্স স্কোয়ার, এরপর হবে একটা এক্স, এরপর হবে একটা ধ্রুবক পদ। এখন তুমি চাইলে আমি এখানে 2 বসাই দিলাম, এখানে 4 বসাই দিলাম, এখানে 5 বসাই দিলাম, তোমরা তোমাদের মন মতো এখানে যে কোনো সংখ্যা বসে দিতে পারো। আমি প্লাসের 2 দিলাম, তোমরা চাইলে মাইনাসের 2 মাইনাসের 4 দিতে পারো। তাহলে এটা হইতেছে এখানে 3 থাকার কারণে এক চলকের 3 ঘাত বিশিষ্ট একটা বহুপদী সমীকরণ। এখন আমি যদি এখানে 5-এর পরিবর্তে 0 বসাইয়া দিতাম তাহলে আমার কি হইতো, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 4x, এটা হইতো। আচ্ছা, এখন এই যে এক্সের সহগ এখানে কত দেখতেছো 4, এটাও যদি আমি এখন 0 বসাই দিই তাহলে আমার কি হবে, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার, শুধু এটা হবে। এখন এই যে 2x স্কোয়ার তোমরা দেখতে পাইতেছো, এখানে এক্স স্কোয়ারের সহগ কত 2, এই যে এক্স স্কোয়ারের সাথে যেটা আছে এটাই হইতেছে তার সহগ। এখন আমি যদি এই 2 এর পরিবর্তে 0 বসাই দিই আমার আনসার হবে এক্স কিউব শুধু, আর তো কোনো কিছু হবে না। দেখো তো এখানে এক্স কিউবের পরিবর্তে তোমরা 5x কিউব 3x কিউব এটা তো আমি আগেই বললাম বসে দিতে পারো। তাহলে এখানে হইতেছে 1, এখানে হইতেছে 2, এখানে হইতেছে 3, এখানে হইতেছে 4। অর্থাৎ তুমি ত্রিঘাত বিশিষ্ট এক চলকের সমীকরণ সর্বাধিক কয়টা লিখতে পারলা, 1 2 3 4, 4টা কিন্তু লিখতে পারলা। এবার আসো চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণ তোমরা কয়টা লিখবা, চতুর্ঘাত। তাহলে চতুর্ঘাতের জন্য প্রথমেই আমাদেরকে একটা এক্স টু দি পাওয়ার কত বসাই দিতে হবে 4, এরপরে এক্স টু দি পাওয়ার 3, এরপরে এক্স টু দি পাওয়ার 2, এরপরে শুধু এক্স, এরপরে হচ্ছে একটা ধ্রুবক। এখন আমি তাদের সহগ বসাই দিলাম, এখানে ধর আমি 7 বসাই দিলাম, এখানে দিলাম 3, এখানে দিলাম 9, এখানে দিলাম 2, এখানে দিলাম 1, যে কোনো সংখ্যা আমরা দিতেই পারি। এই হলো একটা। এখন আমি যদি এই 1-এর পরিবর্তে এখানে 0 দিতাম তাহলে কি হইতো, তাহলে এই অংশটা বাদ দিয়া এতটুকু পর্যন্ত থাকতো। এটা এখানে লিখি 7x4 প্লাস 3x কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 2x, এতটুকু থাকতো। এখন আমি যদি এই যে এক্সের সহগ যে 2, আমি যদি 2 এর মানটা 0 বসাই দিই তাহলে এখন এটাও তো বাদ পড়তেছে, বাদ করে আমার শুধু 7x4 3x কিউব 9x স্কোয়ার এটা থাকে। অর্থাৎ 7x4 3x কিউব 9x স্কোয়ার এটা থাকতেছে। এবার যদি আমি এক্স স্কোয়ারের সহগ তো 9, এই 9কে যদি আমি 0 বানাই দিই তাহলে আমার শুধু প্রথম 2টা থাকবে। অর্থাৎ আমার 7x4 প্লাস কত 3x কিউব এটা থাকবে। দেখো তো বুঝতে পারছো কিনা। এখন আমি যদি এই যে এক্স কিউবের সহগ কত এখানে 3, আমি 3কে যদি 0 বানিয়ে দিই আমার জাস্ট কি থাকবে 7x4 থাকবে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে 7কে কেন আমি 0 বসাই দিছি না, আমি যদি 7কে 0 বসাই আমার পুরো পদই তো 0 হয়ে যেতেছে, এটা একটা শূন্য বহুপদী হয়ে যাবে। আমাদেরকে তো শূন্য বহুপদী লিখতে বলে নাই, আমাদেরকে বলছে এক চলক বিশিষ্ট চতুর্ঘাতের বহুপদী সমীকরণ তুমি কয়টা লিখতে পারো। তাহলে চতুর্ঘাত, এই যে চতুর্ঘাত, এই যে 4, এখানে লিখলাম আমি একটা, এখানে লিখলাম একটা, 2টা, 3টা,
4টা 5টা। তাহলে দেখো সর্বাধিক আমরা কয়টা লিখতে পারলাম? 5টা লিখতে পারলাম। আমি সম্পূর্ণটাকে আরেকটু সংক্ষেপ করি। সবগুলাই কিন্তু আমার এক চলকের বহুপদী, সবগুলাই হইতেছে এক চলকের বহুপদী। এক ঘাত বিশিষ্ট হলে আমি লিখতে পারি 2টা, দ্বিঘাত বিশিষ্ট হলে 3টা, ত্রিঘাত বিশিষ্ট হলে 4টা, চতুর্ঘাত বিশিষ্ট হলে 5টা। আশা করি এই দলগত কাজটা তোমরা বুঝতে পারছো, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। তারপরও যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা থাকে অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্টে লিখবে। যেহেতু এখানে দলগত কাজ, একক কাজ, অনেকগুলো কাজই আছে, হয়তো বা অনেকে নাও বুঝতে পারো। আর আমি এখানে যে আনসারগুলো দিলাম তোমাদের আনসারটা 100% কিন্তু আমার সাথে মিলবে না। শুধু এই পাওয়ারগুলো মিলতে পারে, কিন্তু এই যে সংখ্যাগুলো কিন্তু কখনো মিলবে না। কারণ তুমি চাইলে লক্ষ লক্ষ কোটি কোটি বহুপদী রাশি এভাবে নিজের মতো সংখ্যা দিয়ে কিন্তু তুমি লিখতে পারো। আমরা এখন বহুপদী রাশির গ্রাফ নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে এক চলক বিশিষ্ট। অর্থাৎ আমাদের বহুপদী রাশির মধ্যে শুধু একটা চলক থাকতে হবে। যে সমস্ত বহুপদী রাশির মধ্যে শুধু একটা চলক থাকবে তাদের গ্রাফ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, এক চলকের বহুপদী রাশির গ্রাফের মধ্যে কিন্তু এক ঘাত হইতে পারে, দ্বিঘাত হইতে পারে, ত্রিঘাত হইতে পারে। আমরা প্রথমে এক ঘাত নিয়ে আলোচনা করব। তো ঘাত সম্পর্কে আলোচনাতে যাওয়ার পূর্বে তোমাদের একটা বিষয় এখানে জেনে রাখা উচিত, সেটা হইতেছে যদি আমাদের কোনো একটা সমীকরণের আকৃতি y = mx + c। আচ্ছা, এটা হয়তো বুঝতে তোমাদের একটু প্রবলেম হতে পারে, আমি আরেকটু সহজ করে নেই। x + y = c। এখানে যদি এরকম কোনো সমীকরণ আমরা পাই তাহলে অবশ্যই আমাদের এই সমীকরণটা কিন্তু একটা সরলরেখার সমীকরণ হবে। অর্থাৎ আমাদের সরলরেখার সমীকরণের মধ্যে চলক একটাও হইতে পারে, দুইটাও হইতে পারে, আর সি বলতে এখানে ধ্রুবককে বোঝানো হইতেছে। আর এই আকৃতিতে যখন আমরা লিখব তখন এই এম মূলত ঢাল নির্দেশ করবে। তো এই ঢালের মধ্যে আমি এখন না যাই। এখন আমাদের এক চলক বিশিষ্ট যদি কোনো রাশি থাকে, যেমন ধরো আমি একটা রাশিকে নিলাম এখানে 2x + 1, এটা হচ্ছে একটা এক চলক বিশিষ্ট বহুপদী রাশি। এখানে শুধু একটা চলক আছে এবং বহুপদী রাশি। আর এই রাশির দেখো এক্সের কোনো পাওয়ার বিদ্যমান নাই, অর্থাৎ এক্সের মাত্রা হইতেছে 1। এটা হইতেছে এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ। এক চলক বিশিষ্ট একঘাত বহুপদী রাশি সমীকরণ হতে হলে =0 থাকতে হবে। এটার গ্রাফ আঁকতে হইলে আমাদেরকে প্রথমে এই সম্পূর্ণ সমীকরণটাকে ধরে নিতে হবে একটা ফাংশনের মাধ্যমে। আমি ধরে নিলাম p(x) একটা ফাংশন, যে ফাংশনটার হইতেছে 2x + 1। যদি কোনো বহুপদী সমীকরণের গ্রাফ তোমরা রাখতে চাও তাহলে অবশ্যই তাকে আগে একটা কিসে ধরে নিতে হবে? ফাংশনে ধরে নিতে হবে। এরপর এই p(x)কে তোমরা চাইলে y এর সাথে কল্পনা করতে পারো, যেটা আমি এখানে লিখেছিলাম। y এর সাথে কল্পনা করলেও পারো, না করলেও পারো। এবার এখানে একটা বক্স নিতে হবে। এই বক্সের মধ্যে এখানে x হইতেছে স্বাধীন চলক আর p(x) হইতেছে অধীন চলক। আমি উপরে নিলাম x, নিচে নিলাম p(x). স্বাধীন চলক মানে হইতেছে আমি আমার মন মতন যে মানটা বসাতে পারবো সেটাকে বলে স্বাধীন চলক। আমি যদি এই x-এর জায়গাতে 0 বসিয়ে দেই তাহলে আমার p(x) এর মান কী হবে? 0 + 1 = 1। আমি যদি x-এর জায়গাতে 2 বসিয়ে দেই তাহলে 2 × 2 = 4। এই যে এখানে যদি আমি 2 বসায় দিই, 2 × 2 = 4, 4 × 1 = 5। আমি যদি x এর জায়গাতে 3 বসায় দিই, 3 × 2 = 6, 6 × 1 = 7। আমি যদি x এর জায়গাতে -2 বসিয়ে দিই তাহলে আমার এখানে কি হবে? 2 × 2 = -4 + 1, অর্থাৎ -3। আশা করি এটা নিয়ে তোমাদের তেমন কোনো প্রবলেম নাই। অর্থাৎ এখানে 2x + 1 হচ্ছে একটা বহুপদী রাশি। আমি এই বহুপদী রাশিকে গ্রাফে অঙ্কন করার জন্য এটাকে একটা ফাংশন আকারে আমি ধরে নিলাম, যেটা হচ্ছে p(x) = 2x + 1। এরপর আমি x-এর জায়গাতে বিভিন্ন মান, এই মানগুলো আমি আমার সম্পূর্ণ নিজের ইচ্ছা মতো বসাইছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো বসাইতে পারো। এখানে আমি 1 2 3 4টা বিন্দু নিয়েছি। তোমরা চাইলে এখানে অনেকগুলো বিন্দু নিতে পারো, কোনো প্রবলেম নাই। তবে মিনিমাম 3টা বিন্দু নেওয়া উত্তম। 3-এর অধিক তুমি যত ইচ্ছা তুমি নিতে পারো, আনসার কিন্তু সেমই হবে। এখন এই বিন্দুগুলা আমি গ্রাফে স্থাপন করব। গ্রাফে স্থাপন করলে আমি যেই রেখাটা দেখতে পাবো সেটাই কিন্তু হচ্ছে আমার এই বহুপদীর লেখচিত্র। তাহলে গ্রাফে আমরা কিভাবে স্থাপন করব? এখানে খেয়াল করো, প্রথমে গ্রাফ পেপার এভাবে x অক্ষ y অক্ষকে নির্ধারণ করে নিতে হবে। এটা হইতেছে x অক্ষ, এটা হইতেছে y অক্ষ। এবার এই যে আমার এটা কিন্তু 0 0 বিন্দু, এগুলো তোমরা অনেকে জানো। বাম পাশে হইতেছে x', নিচে হইতেছে y'।
এক্সের ডান দিকে হইতেছে এক্সের পজিটিভ মান, বাম দিকে হইতেছে এক্সের নেগেটিভ মান। ওয়াইয়ের উপরের দিকে হইতেছে ওয়াইয়ের পজিটিভ মান, ওয়াইয়ের নিচের দিকে ওয়াইয়ের নেগেটিভ মান। এবার এই বিন্দুগুলোকে আমি এখানে স্থাপন করি, -2 -3, তাহলে -1 -2 এখানে হবে, এই যে -1 -2, আর নিচে -3 থাকার কারণে এটা কিন্তু ওয়াই পি অফ এক্স মূলত নির্দেশ করতেছে কাকে, ওয়াইকে। এক্স বরাবর -2 অর্থাৎ আমি বাম পাশে 2 করে আসলাম, ওয়াই বরাবর যেতে হবে -3 অর্থাৎ নিচে 1 2 3। এই বিন্দুটা কিন্তু আমার -2 -3। আচ্ছা, এবার আমি নিব 0 1 অর্থাৎ এক্সের জায়গাতে 0 0 মানে এখানেই থাকবে, ওয়াইয়ের জায়গাতে 1 1 মানে প্লাসের 1, এই যে উপরের দিকে আমি উঠলাম। এরপরে নিব আমরা 2 5, এক্সের জায়গাতে 2 ওয়াইয়ের জায়গাতে 5 1 2, ওয়াইয়ের জায়গাতে 1 2 3 4, এই যে 5। এরপর আমি নিব এক্সের জায়গাতে 3 ওয়াইয়ের জায়গাতে 7 1 2, এই যে নিলাম 3, আর উপরে হবে 1 2 3 4 5 6 7, এই যে এইটা। এবার এই যে বিন্দুগুলা আমি যদি সংযোগ করি, দেখো তো আমার এটা হচ্ছে প্রথম বিন্দু, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু, এটা হচ্ছে তৃতীয় বিন্দু, এটা হচ্ছে চতুর্থ বিন্দু। তাহলে দেখো তো সে একটা সরলরেখা হয়ে গেল কিনা। আর এই সরলরেখাটাই কিন্তু হইতেছে আমাদের এই বহুপদীর লেখচিত্র। আশা করি তোমাদের এখানে বিষয়টা ক্লিয়ার। কোনো একটা বহুপদী রাশির লেখচিত্র আমরা কীভাবে অঙ্কন করব। যদি ওই বহুপদীর মধ্যে এক্সের কোনো পাওয়ার না থাকে, মানে এক্সের ঘাত যদি 1 হয়, অবশ্যই সে একটা সরলরেখা হবে। অর্থাৎ এক ঘাত বিশিষ্ট যে কোনো বহুপদী রাশির গ্রাফ অবশ্যই একটা কী হবে, সরলরেখা হবে। আর যদি এক ঘাতের পরিবর্তে দ্বিঘাত হয়ে যায়, সেটা আমরা একটু পর আলোচনা করব। দ্বিঘাত যত বহুপদী সমীকরণ থাকবে তাদের গ্রাফ কিন্তু সরলরেখা হবে না, তাদের গ্রাফটা হবে বক্ররেখা। সেটা পরাবৃত্ত উপবৃত্ত এই আকৃতিতে হইতে পারে, সেটা আমরা একটু পর দেখব। এবার আসো, এই বিষয়টাকে বইয়ে অনেক বড় করে আলোচনা করেছে, আমি একটু সংক্ষেপে তোমাদেরকে বলে দিলাম। এখন বইয়ে আমাদের কি বলছে সেটা আমরা দেখি। দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি। দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি মানে হচ্ছে আমরা গ্রাফের মধ্যে শুধু এক্স অক্ষ ওয়াই অক্ষ নিব। এটা মনে রাখবা তোমরা, এটাকে বলা হয় 2 ডাইমেনশনাল এক্সিস। 2 ডাইমেনশনাল যখন থাকবে তখন শুধু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থাকবে। তোমরা যখন উপরের ক্লাসে উঠবে তখন কিন্তু তোমাদের 3 ডাইমেনশনাল অর্থাৎ ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি থাকবে। ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি হইতেছে এক্স অক্ষ থাকবে, ওয়াই অক্ষ থাকবে, ঠিক উপরের দিকে একটা অক্ষ থাকবে জেড। আমরা ওই দিকে না যাই, আমরা শুধু দ্বিমাত্রিকা থাকি। এক্স ওয়াই সমতলে কোনো বিন্দুর অবস্থান, এটা আমি একটু আগে তোমাদেরকে চিত্রের মাধ্যমে দেখাই দিলাম। কোনো একটা বিন্দু যদি এ বি হয় তাহলে কোথায় কিভাবে বসাবে। সাধারণত আমরা যখন কোনো একটা বিন্দুকে লিখি, ওই বিন্দুটা আমরা এইভাবে নির্দেশ করি, এই যে এক্স ওয়াই। অর্থাৎ প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটা হইতেছে এক্স অক্ষ বরাবর, এরপরে যে সংখ্যাটা থাকবে সেটা হইতেছে ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর মানে হইল, যেমন এখানে বিন্দুগুলাকে যদি আমি নিচে লিখি, আমার বিন্দুগুলা দেখো -2 -3 0 1, তারপর 2 5, তারপর 3 7। আমার কিন্তু এখানে মোট 4টা বিন্দু হইল। 4টা বিন্দুর মধ্যে এই যে -2 0 2 3 এগুলো কিন্তু প্রথম বিন্দু। এই প্রথম বিন্দুগুলো হবে এক্স অক্ষে। এই যে দেখো আমি এক্স অক্ষে শুধু এই বিন্দুগুলো নিয়েছি। আর পরের যে বিন্দুগুলো দেখতেছো -3 1 5 7 এগুলো মূলত ওয়াই অক্ষে হবে, যেটা আমি এখানে পি অফ এক্সের মাধ্যমে লিখেছি। তাহলে ওয়াই অক্ষ বরাবর আমরা কিন্তু এই বিন্দুগুলো বসানোর পর আমাদের ফাইনাল রেজাল্টটা যেখানে আসে, যেমন -2 -3, এই যে 1 2 1 2 3, আমি ফাইনালি এখানে এসে পৌঁছালাম। তাহলে এটাই হইতেছে আমাদের এই বিন্দুটার অবস্থান। এইভাবে প্রত্যেকটা বিন্দুর অবস্থান তুমি বের করবে, এরপর সংযোগ করে দিলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত বহুপদীর লেখচিত্র কিন্তু পেয়ে যাব। তো এই কথাগুলাই এখানে বলা আছে, তোমরা এটা একটু রিডিং পড়ে নিবে। ঠিক সেম কথাটাও এখানে বলা আছে যে 3 4 যদি একটা বিন্দু হয় তাকে কিভাবে বসাতে হবে। 3 4 যদি হয়, এটা একটা গ্রাফ। 3 4 প্রথমে আমাদের এখান থেকে ডান দিকে যেতে হবে 1 2 3 ঘর, এরপরে 4 মানে এখান থেকে উপরে 4 ঘর 1 2 3 4, এই যে এই বিন্দুটা। এই কথাগুলো এখানে বলা আছে। এই বিন্দুগুলো কীভাবে নির্ণয় করবে, একদম সেম প্রসেস। 3 0, তার মানে হইতেছে এই যে মূল বিন্দু থেকে তুমি ডান পাশে যাবা কোথায়, 1 2 3 এখানে,
এখানে আসার পর 0 মানে তুমি এখানে স্টপ, এটাই হবে কিন্তু সেই বিন্দু। এভাবে কিন্তু বাকি বিন্দুগুলো তোমরা বের করতে পারবে। যদি তারপরেও কোনো সমস্যা হয় অবশ্যই সেটা কমেন্টে জানাবে, আমি কিন্তু পরবর্তীতে এগুলো আবার সমাধান করে দিব।